হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। ওয়েলকাম টু লার্ন ফিজিক্স। আজ তোমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন এবং হিন্টসের ক্লাস করব। আগের ক্লাসগুলো যেমন করেছিলাম সেই ক্লাসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তারপর থেকে যে এমসিকিউগুলো আছে তার কিছু সলিউশন করছি। তো চলো শুরু করি। একটা কথা বলে রাখি যে এই ক্লাসগুলো রেগুলার আমি করছি, একটা একটা করে তোমাদেরকে কম কম করে মোটামুটি 6টা 8টা 10টার মধ্যে এমসিকিউগুলো করে দিচ্ছি, ছোট ছোট ভিডিওর মাধ্যমে দিচ্ছি। প্রত্যেক দিন এই অঙ্কগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করে যাও। ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ এর পরীক্ষাটা আছে তার জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তোমরা যদি এগুলো রেগুলার প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে নিজেরাই বুঝতে পারবে যে তোমরা অনেকটাই এই ফিজিক্সটা কিন্তু শিখে গেছো। ঠিক আছে, তো চলো শুরু করি। নেক্সট এমসিকিউ। আগের ক্লাসে আমরা 63 পর্যন্ত করেছিলাম, এই 62 পর্যন্ত করেছিলাম। আজকে 63 থেকে শুরু করব। 63 অঙ্কটা বলেছে যেটা পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন বেগ কত হলে নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন শূন্য হবে, তাহলে ওজনহীন হবে। তাহলে এটা আমরা জানি পৃথিবী যখন আবর্তন করে, আবর্তনের জন্য বস্তুর ওজনের হ্রাস ঘটে। তো সেই ওজন হ্রাসের রাশিমালা যেটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা প্রতিষ্ঠা করে তোমরা ফর্মুলা থেকে এটা করতে পারবে। আমি জাস্ট যাদের এই ফর্মুলাটা একটু ভুলে গেছো তাদের জন্য আমি একটু ফর্মুলাটাকে রিপিট করে দিচ্ছি। তো এক্ষেত্রে পৃথিবীর অক্ষ সেটা যদি এটা হয়, পৃথিবী এই অক্ষকে এনএস অক্ষকে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। তো এখানে পৃথিবী পৃষ্ঠের উপর ধরে নাও ল্যামডা অক্ষাংশে একটা বস্তু আবর্তন করছে। পৃথিবী সঙ্গে সঙ্গে বস্তুটা যে বৃত্তপথে আবর্তন করবে সেই বৃত্তপথটা হবে এইটা, আর সেই বৃত্তপথের ব্যাসার্ধ হবে এইটা। এইটা হবে তখন তার ব্যাসার্ধ, এটা হবে ছোট হাতের আর। ঠিক আছে, এই কোণটা ল্যামডা হলে এই কোণটা তোমার ল্যামডা হবে। ঠিক আছে, তাহলে বস্তু যখন আবর্তন করবে তখন এর বাইরের দিকে অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে এম ওমেগা স্কোয়ার আর। এই এম ওমেগা স্কোয়ার আর এর একটা উপাংশ সেটা কি হবে, এই ওজনের বিপরীত দিকে, মানে পৃথিবী কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্র এটা, কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হবে। আর এই কোণটা যদি ল্যামডা হয় এই কোণটা ল্যামডা হবে, সেই জন্য এটা এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা এই দিকে ক্রিয়াশীল হবে, সেটা ওজনের বিপরীত দিকে। এইটা একটু ক্যালকুলেশনের প্রসিডিওর আছে, ক্যালকুলেশনের প্রসেস করলে এটা দেখবে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় এটা তখন হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার নয় আর কস স্কোয়ার থিটা, এটা আসবে। ঠিক আছে, তাহলে বস্তুর আপাত ওজন তোমরা যে ফর্মুলাটা জানবে, আপাত ওজন এটা ডব্লু ডট সমান কত, mg মাইনাস এইটা এই ভ্যালুটা। ঠিক আছে, mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। সরি, এটা থিটা লিখে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ল্যামডা, অক্ষাংশটা ল্যামডা ধরেছিলাম, এটা ল্যামডা হবে। ঠিক আছে, তাহলে যেহেতু দেখো নিরক্ষীয় অঞ্চল বলেছে, নিরক্ষীয় অঞ্চল হলে ল্যামডা ইকাল টু 0 হবে এবং ওজনহীন হবে বলেছে, অর্থাৎ ল্যামডা ইকাল টু 0 ডিগ্রি ও ডব্লু ডট ইকাল টু 0 হলে তোমার ইকুয়েশনটা আসবে। তাহলে 0 ইকাল টু mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তার মানে তুমি পেয়ে যাচ্ছ দেখো এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু mg। এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমাকে বের করতে বলেছে আবর্তন বেগ, ওমেগাটা বের করো। তাহলে ওমেগা স্কোয়ার এইটা ইকাল টু আসছে দেখো জি বাই আর। ঠিক আছে, তাহলে ওমেগা সমান কত, অতএব ওমেগা ইকাল টু রুট ওভার জি বাই আর। তাহলে পৃথিবীর কৌণিক বেগ জি বাই আর, রুট ওভার জি বাই আর হলে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলে
নিরক্ষরেখায় অবস্থিত কোনো বস্তুর ওজন শূন্য হবে। ঠিক আছে, বস্তুর ওজনটা ওজনহীন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, 40 আরপিএম বেগে ঘূর্ণনশীল একটি টেবিলের উপর একটি মুদ্রা না পিছলে টেবিলের সঙ্গে ঘুরতে পারে যদি অক্ষ থেকে মুদ্রাটির দূরত্ব 8 সেন্টিমিটার বেশি না হয়। আচ্ছা, এই অঙ্কটা করার আগে একটু থিওরিটাকে বুঝিয়ে দিই, ঘটনাটা কি ঘটছে সেটা একটু বুঝে নাও। দেখো, এরকম একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলের উপর, এই টেবিলের হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা এটা আবর্তন করছে। তো এর উপরে যদি কোনো একটা বস্তু থাকে, এটা আবর্তন করছিল ওমেগা কৌণিক বেগে। তো এর উপরে ধরো এরকম জায়গায় কোনো একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে। তো এই বস্তুটা যদি কোনো দড়ি দিয়ে বেঁধে না রাখা থাকে তখন কি হবে না, এই বস্তুটাও টেবিলের সঙ্গে আবর্তন করবে। তো স্বাভাবিকভাবেই এই বস্তুটার উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। ধরো এই কেন্দ্র থেকে তার দূরত্বটা সেটা যদি আর হয়, তাহলে বুঝতেই পারছো এখানে অপকেন্দ্র বল যেটা ক্রিয়াশীল হবে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে এই অপকেন্দ্র বলের জন্য বস্তুটা টেবিল বরাবর দূরের দিকে সরে যেতে চাইবে। আর এখানে তোমার কি হবে না, বস্তু এবং টেবিল এর সংস্পর্শ তলে এটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তো যতক্ষণ এই ঘর্ষণ বল তো কনস্ট্যান্ট, মানে টেবিল এবং বস্তুর ওজনটা যদি এখানে ফিক্সড থাকে, মানে বস্তুর ভর যদি ফিক্সড থাকে, তাহলে টেবিল এবং বস্তুর মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল সেটাও ফিক্সড হবে। তাহলে এইটা যদি স্থির থাকে, তাহলে এখানে টেবিলকে যদি আমি একটা নির্দিষ্ট কৌণিক বেগের থেকে বেশি কৌণিক বেগে আবর্তন করি, তাহলে কি হবে না, বস্তুটা কিন্তু ঘর্ষণ বলের থেকে বেশি হলেই বস্তুটা কিন্তু তখন বাইরের দিকে ছুটতে থাকবে, মানে বাইরের দিকে চলে যেতে থাকবে। তাহলে এই বাইরের দিকে চলে যাওয়াটা আটকাবে কে, কি না ঘর্ষণ বল, এই কিন্তু আটকাবে। ততক্ষণ পর্যন্ত এই বস্তুটা টেবিলের উপর স্থির থাকবে যতক্ষণ না এই দুটো বল সমান হয়। ঠিক আছে, তাহলে দুটো বল সমান হলে বস্তুটা কিন্তু টেবিলের উপর স্থির থাকবে। তাহলে এবারে এই অঙ্কটার ক্ষেত্রে ভাবো অঙ্কটা ঠিক কিরকম ভাবে করবে। এখন 40 আরপিএম কৌণিক বেগে আবর্তন করছে, তার মানে কি বস্তুটার উপর একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হচ্ছে। টেবিলের উপর রাখা মুদ্রাটি না পিছলে টেবিলের সঙ্গে ঘুরতে পারে যখন তার দূরত্বটাই আর দূরত্বে রেখেছে, অর্থাৎ 8 সেন্টিমিটার দূরত্বে যখন রেখেছে তখন কিন্তু সে আবর্তন করছে। হ্যাঁ, এখানে একটা কথা, ওমেগার সঙ্গে আর এর উপর নির্ভর করছে, মানে আর যত বেশি হবে অপকেন্দ্র বল তত বেশি হবে। তাহলে এখানে 8 সেন্টিমিটার দূরত্বে যখন রেখেছে তখন না পিছলে টেবিলের সঙ্গে ঘুরছে। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বল আর অপকেন্দ্র বল সমান হচ্ছে, অর্থাৎ এফ এস এইটা সমান হয়ে যাচ্ছে এম ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান। ঠিক আছে, এম ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান, মানে এম ওমেগা স্কোয়ার এই ফর্মুলা থেকে। এবারে যদি টেবিলটিকে 80 আরপিএম বেগে ঘোরাতে থাকে, মানে এটা কৌণিক বেগটা বাড়িয়ে দিয়েছো, তাহলে কৌণিক বেগ বাড়িয়ে দিয়েছো মানে কি অপকেন্দ্র বল বেড়ে যাবে। তাহলে অপকেন্দ্র বল বেড়ে গেলে ঘর্ষণ বলটা কি আছে, তো ঘর্ষণ বলটা কি করতে হবে, ঘর্ষণ বলের সমান অপকেন্দ্র বল করতে গেলে আর কে কি করতে হবে, কমাতে হবে। তবেই তো তোমার এই টোটাল রাশিটার ভ্যালুটা কমবে নাকি, মানে ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে। ওমেগা বাড়িয়ে দিয়েছো, তার তুলনায় আর কে কি করতে হবে, কমাতে হবে। দেখবে সেই জন্য উত্তরটা কিন্তু আর এর ভ্যালুটা কমই হবে। ঠিক আছে, অর্থাৎ এটা 8 সেন্টিমিটার ছিল, 8 সেন্টিমিটার থেকে কম যে উত্তরটা সেই উত্তরটাই হবে, অর্থাৎ 6, 2 এবং 4 এর মধ্যে উত্তরটা হবে। সেটা দেখি কি হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওই একই, ঘর্ষণ বল তো একই থাকছে কারণ বস্তু একই, সংস্পর্শ তল একই, ঘর্ষণ বল একই। তাহলে সেটা এম ওমেগা টু স্কোয়ার আর টু। এবারে শর্তে দুটো সমান হয়ে যাচ্ছে, দুটো সমান হয়ে গেলে অতএব ওমেগা ওয়ান স্কোয়ার আর ওয়ান ইকাল টু ওমেগা টু স্কোয়ার আর টু, কারণ দুটো এম বাদ হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসাবে তোমাকে বের করতে হবে এখানে আর টুটা বের করতে হবে। অতএব আর টু সমান আর ওয়ান ইন্টু ওমেগা ওয়ান বাই ওমেগা টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর ওয়ানের ভ্যালু এখানে দেওয়া ছিল, আর ওয়ানের ভ্যালু দেওয়া আছে 8 সেন্টিমিটার ইন্টু ওমেগা ওয়ান। অ্যাকচুয়ালি এটা আরপিএম বলেছে, তো আরপিএমটা অ্যাকচুয়ালি এন বলা আছে। আমি কম্পাঙ্ক থেকে ওমেগা ওয়ানটা হচ্ছে 2 পাই এন ওয়ান হয় আর কি, এন মানে হচ্ছে তোমার 40। ঠিক আছে, 40/60 হবে। দুজনেই আরপিএম আছে বলে ওই জন্য আমি আর এটা কনভার্ট করছি না।
তাহলে এটা সিম্পল 40 বসিয়ে দিচ্ছি, আর এটা সিম্পল 80। ঠিক আছে, তার হোল স্কোয়ার করে দিচ্ছি, তার মানে 1 এর 2 হচ্ছে 1 এর 4, তাহলে 8 ইন্টু 1 এর 4 অর্থাৎ 2। ঠিক আছে, অপশান 2, এই অপশান বি এরটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, পরের যে অঙ্কটা আছে এটাও সেই মরণকূপ খেলার যে ধারণা, সেই ধারণা দিয়ে হবে, সেই থিওরিটা দিয়ে। এখানে বলেছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চোঙাকৃতি ড্রাম তোমার হচ্ছে আবর্তন করছে। তো এক্ষেত্রেও আমি অঙ্কটা করার আগে তোমাদেরকে থিওরিটা একটু এক্সপ্লেন করে দিই। তো এক্ষেত্রে, তো এখানে আমি একটা ড্রাম এঁকেছি, এই জায়গায় বলছে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে এই ড্রামটার ব্যাসার্ধ হচ্ছে আর সমান 40 সেন্টিমিটার। একটি ড্রাম 10 রেডিয়ান পার সেকেন্ড, মানে এ অক্ষকে কেন্দ্র করে ওমেগা ইকাল টু 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করছে। এর ভিতরের দেওয়ালে সংস্পর্শে অবস্থিত একটি ক্ষুদ্র বস্তু একই সঙ্গে ঘুরতে থাকে। কৌণিক বেগ 10 আর রেডিয়ান পার সেকেন্ডের কম হলে পড়ে যায়। বস্তু এবং ড্রামের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই যে বস্তুটা, এই বস্তুটা এর সঙ্গে আটকে আছে কিভাবে, এইটা একটু বুঝতে হবে। তো দেখো, তোমরা ঘর্ষণ চ্যাপ্টারতে যেমন করেছিলে, যে কোনো একটা ধরে নাও এরকম দেওয়াল, সেই দেওয়ালে একটা বস্তুকে এরকম ভাবে আটকে রাখতে হলে বাইরে থেকে তুমি এরকম একটা বল প্রয়োগ করতে, তো সেই বল প্রয়োগ করলে তার লম্ব প্রতিক্রিয়া আর পেতে তার ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হতো, ঘর্ষণ বল উপরের দিকে ক্রিয়াশীল হতো। তাহলে এই ঘর্ষণ বল ওজনের সঙ্গে সমান হলেই বস্তুটা কিন্তু এখানে থেকে থাকতো। তাহলে এখানে কি করছিলে, বস্তুটার উপর সরাসরি কিন্তু একটা বল প্রয়োগ করছিলে, আর এই জায়গায় তো আমরা বল প্রয়োগ করছি না। কিন্তু যখন আমরা এই থিওরিতে পড়েছি, জেনে জানলাম যেটা, যে যখন কোনো একটা বস্তু আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করবে, বস্তুটা কেন্দ্র বহির্মুখী একটা অপকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। সেই অপকেন্দ্র বলের ভ্যালু এখানে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে এই অপকেন্দ্র বলটা বস্তুর উপর ক্রিয়াশীল হচ্ছে, বস্তুটা বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, আর এই দিকে লম্ব প্রতিক্রিয়া, দেয়াল কি করবে, লম্ব প্রতিক্রিয়া দেবে। তো স্বাভাবিকভাবেই ওজনটা তখন নিচের দিকে ক্রিয়াশীল হবে, আর উপরের দিকে ক্রিয়াশীল হবে এইখানে স্থিত ঘর্ষণ বল। তাহলে এই স্থিত ঘর্ষণ বলের সঙ্গে ওজন সমান হলেই বস্তুটা ঠিক স্থির থাকবে। ঠিক আছে, তাহলে এই স্থিত ঘর্ষণ বলটা নির্ভর করবে লম্ব প্রতিক্রিয়ার উপর, আর লম্ব প্রতিক্রিয়া নির্ভর করবে এখানে ওমেগার উপর, মানে ওমেগা যত বাড়বে তত কি হবে, লম্ব প্রতিক্রিয়া বৃদ্ধি পাবে, আর লম্ব প্রতিক্রিয়া বাড়লে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে ওই কনসেপ্ট অনুযায়ী তাহলে বস্তুটা এখানে স্থির থাকবে তখনই যখন এফ এস ইকাল টু এমজি হবে। তাহলে এফ এস সমান আমরা জানি মিউ এস ইন্টু আর ইকাল টু এমজি। আবার আর সমান কত, এম ওমেগা স্কোয়ার আর, তাহলে মিউ এস ইন্টু এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু এমজি। এম কেটে গেল, তাহলে এখানে মিউ এস বের করতে হবে। মিউ এস সমান কত, জি বাই ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানে জি এর ভ্যালু 10 বলে দেওয়া আছে, ওমেগার ভ্যালু দেখো 10 রেডিয়ান পার সেকেন্ড, মানে 10 এর স্কোয়ার ইন্টু আর, আরটা কত 40 সেন্টিমিটার। 40, আচ্ছা 40 সেন্টিমিটার আছে, এটা মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 40 বাই 100। ঠিক আছে, তার মানে এখানে দেখো এই 100 কেটে যাচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, তাহলে এখানে তোমার 0 0 কেটে যাচ্ছে, 1 এর 4 হচ্ছে, 1 এর 4 মানে 0.25, মানে অপশন এ টা হচ্ছে, হ্যাঁ অপশন এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে 66। দেখো, একটা অনুভূমিক চাকতি তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে। চাকতির উপর কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, ওই বস্তু চাকতির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হলে বস্তুটি ছিটকে যাবে না। তাহলে এই অঙ্কটা একদম, এই যে মুদ্রার যে অঙ্কটা করেছিলাম না, এইটা একদম সেম কনসেপ্ট, মানে এই কনসেপ্টটি লাগিয়ে দাও, এফ এস ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এফ এস ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর, আর এফ এস সমান কত, এফ এস সমান মিউ এস ইন্টু আর, আর সমান এম ওমেগা স্কোয়ার আর। হ্যাঁ, এক্ষেত্রে যে ঘটনাটা দেখো, এইখান থেকে আর দূরত্বে বস্তুটা রাখা আছে, তো
তাহলে এর ওজনটা ক্রিয়াশীল হচ্ছে নিচের দিকে। এইখানে দুটো মানে আগের অঙ্ক আর এটার মধ্যে ডিফারেন্সটা এটাই, ওজন এইদিকে, অপকেন্দ্র এই সরি প্রতিক্রিয়া বল এইদিকে, আর এই দিকে ক্রিয়াশীল হচ্ছে তোমার অপকেন্দ্র বল এম ওমেগা স্কয়ার আর, আর এই দিকে ক্রিয়াশীল হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমার শর্ত এটাই, মিউ এস ইকাল টু মিউ এস আর ইকাল টু এম ওমেগা স্কয়ার আর। তাহলে এখানে তোমার মিউ এস থাকলো, আর এর জায়গায় তুমি বসিয়ে দিবে এম জি ইকাল টু এম ওমেগা স্কয়ার আর, এম এম কেটে গেল। তাহলে তোমাকে বের করতে হবে, আচ্ছা ছিটকে যাবে না, ছিটকে যাবে না কখন, আচ্ছা যাবে না শর্ত দিয়ে বলা আছে তো, তাহলে এইটা কি করবে, সমান চিহ্নটাকে চেঞ্জ করে দাও, যেমনটা উত্তরটা দেওয়া আছে এখানে। তাহলে কখন ছিটকাবে না, ছিটকাবে না তখনই যখন ঘর্ষণ বলটা গ্রেটার ইকাল টু এইটা হবে, গ্রেটার ইকাল টু, তার মানে এখানে তোমাকে কি বলতে বলেছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ এসটা, তাহলে এম এম কেটে যাচ্ছে, তাহলে মিউ এস গ্রেটার ইকাল টু ওমেগা স্কোয়ার আর বাই জি। ঠিক আছে, ওমেগা স্কোয়ার আর বাই জি হবে। তাহলে এখানে ওমেগার ভ্যালু বসিয়ে দাও 10, গ্রেটার ইকাল টু এটা 10 স্কোয়ার মানে 100 হবে, আর এর ভ্যালু এগেন 4 সেন্টিমিটার বলেছে, 4 সেন্টিমিটার, 4 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই জি, জিও এখানে তোমার 10 দেওয়া আছে 10, তাহলে এখানে 100 100 কেটে যাচ্ছে, তার মানে গ্রেটার ইকাল টু 0.04 অপশন সি। ঠিক আছে, এটা হবে। নেক্সট দেখো 67, অনুভূমিক রাস্তায় 4.9 মিটার পার সেকেন্ড গতিতে সাইকেল চালাতে চালাতে সাইকেল আরোহী 4 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নিল, সাইকেলের টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এক্ষেত্রে তোমাদের যাদের থিওরিটা একটু অসুবিধা আছে তাদের জন্য বলি, যে ধরো এরকম যদি কোনো একটা বৃত্তাকার রাস্তা হয়, যে রাস্তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয়, তো এরকম উলম্ব দিকের সাপেক্ষে কোনো একজন সাইকেল আরোহী যদি এরকম থিটা কোণে, উলম্বের সঙ্গে থিটা কোণে ভি দ্রুতিতে মোড় নেয়, তাহলে সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল এই বরাবর ক্রিয়াশীল হবে। তাহলে এই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ এই দিকে কাজ করবে আর সাইন থিটা, আর এই বরাবর প্রতিক্রিয়া বলের একটা উপাংশ কাজ করবে আর কস থিটা, আর এই দিকে ক্রিয়াশীল হবে এমজি। তাহলে এখানে আর সাইন থিটা সে যোগান দেবে হচ্ছে অভিকেন্দ্র বল। ঠিক আছে, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর এটা যোগান দিচ্ছে হচ্ছে আর সাইন থিটা, আর এমজি ইকাল টু হয়ে যাচ্ছে আর কস থিটা। তাহলে বুঝতেই পারছো এখানে ট্যান থিটা ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি, মানে দুটোকে ভাগ করে দিলে ট্যান থিটা ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি এইটা আসছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এইটা একটা সম্পর্ক থাকে সাইকেল আরোহীর গতির ক্ষেত্রে। আর একটা সম্পর্ক যেটা হয়, মানে এই যে আর সাইন থিটা, সেই আর সাইন থিটা যোগান দিচ্ছে কে না এই চাকা এবং রাস্তার মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল। তাহলে এক্ষেত্রে এই অপকেন্দ্র বলের জন্য সে বাইরের দিকে চলে যেতে চাইবে, বাধা দেবে কে না এই ঘর্ষণ বলটা, মানে ঘর্ষণ বলটাই যোগান দিচ্ছে হচ্ছে আর সাইন থিটা উপাংশ, অর্থাৎ এইটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই সম্পর্কটা থেকে আমরা আবার লিখতে পারবো এম ভি স্কোয়ার বাই আর ইকাল টু এফ এস সমান কত মিউ এস আর আর মানে কত এম জি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এম এম কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকাল টু মিউ এস আর জি, তার মানে ভি সমান কত রুট ওভার মিউ এস আর ইন্টু জি। ঠিক আছে, এইটা হবে। এবারে এখানে তুমি ভ্যালুগুলো বস করিয়ে দাও, ও ঘর্ষণ গুণাঙ্কটা চেয়েছে, সরি, তাহলে এখান থেকে, তাহলে এখানটা থেকে তুমি সরাসরি মিউএসটা বের করতে পারবে, এখান থেকে মিউএসটা বের করে নাও, মিউএস সমান ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, মানে ট্যান থিটা আর কি, এটাই ট্যান থিটা, থিটা দেওয়া থাকলেও তুমি এখান থেকে ডাইরেক্ট ট্যান থিটা ইকাল টু যেটা আমরা ভি স্কোয়ার বাই আর জি পেলাম ওটাই হচ্ছে মিউএস হয়ে যেত। তাহলে এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 4.9 ইন্টু 4.9 এটা স্কোয়ার, তো
ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালুটা 4 মিটার বলেছে, আর জিটা কত, জিটা হচ্ছে তোমার 9.8। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা কাটলে 2 আসবে। 2, তাহলে 8 হচ্ছে 4.9 ডিভাইডেড বাই 8। এই উত্তরটা আসছে 0.61, 0.61, মানে অপশান সি একটা। ঠিক আছে, অপশান সি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো 68। 45 আরপিএম দ্রুতিতে আবর্তনরত একটি গ্রামোফোন রেকর্ডের উপর একটি মুদ্রা রাখা হলো। আবর্তন 50 আরপিএম হলে ছিটকে যায়। রেকর্ডটির উপর অনুরূপ দুটি মুদ্রা একত্রে একটিকে আরেকটির উপর রাখলে মুদ্রাটি ছিটকে যাবে, তখন আবর্তন দ্রুতি কত? আচ্ছা, এক্ষেত্রেও সেই ছিটকে যাওয়ার যে কনসেপ্টটা, অর্থাৎ এই যে অঙ্কটা করেছিলাম একদম সেম কনসেপ্ট হবে, মানে ঘর্ষণ বল আর অপকেন্দ্র বল দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যখনই একটার উপর আরেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে তখন তার ঘর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, মানে লম্ব প্রতিক্রিয়া বাড়ছে, তো তার জন্য ঘর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, আর সেই জন্য তখন আবর্তনের কৌণিক বেগটাও বাড়াতে হবে, তবেই ছিটকে পড়ার উপক্রম করবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যে মুদ্রাটা রেখেছ সেই মুদ্রাটা যদি আর দূরত্বে রাখা হয় তাহলে সেক্ষেত্রে অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর ইকাল টু এফ এস যেমনটা করেছিলে। প্রথম ক্ষেত্রে তোমার এফ এস ইকাল টু এম ওমেগা 1 স্কোয়ার আর। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা এফ এস 1 করে দেবো, এফ এস ডট করেছি দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেস, আর সেকেন্ড কেস কি হবে, এফ এস ডট এটা সমান এম ওমেগা 2 স্কোয়ার আর, এটা হবে কারণ বক্রতা ব্যাসার্ধ মানে যে ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে সেটা একই হবে। তাহলে এখানে তোমাকে আবর্তন ত্রুটিটা মানে ওমেগা 2টা বের করতে হবে। তাহলে এটাকে যদি 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর বলো তাহলে 2/1 করে দাও। 2/1 করে দিলে দেখো এফ এস ডট বাই এফ এস ইকাল টু হয়ে যাবে, সবগুলো কেটে যাবে, তাহলে এখানে ওমেগা 2 বাই না ওমেগা 2 স্কোয়ার বাই ওমেগা 1 স্কোয়ার। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এখান থেকে এফএসটা কত হচ্ছে, এফএসটা দেখো বলে দিই, এফএস ডটটা যেটা বলছে একটার উপর আরেকটা চাপিয়েছে, তো তাহলে এইদিকে তোমার এমজি ছিল আর উপরের দিকে প্রতিক্রিয়া বল ছিল, যখন আরেকটা চাপিয়ে দিবে তখন এটা 2mg হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটার ক্ষেত্রে এফএস ডটটা হবে এমএস ইন্টু আর সমান কত 2mg। মিউ আর এর জায়গায় 2mg হবে, আর এটার ক্ষেত্রে কি হবে মিউ এস ইন্টু এমজি। এক্ষেত্রে তোমার ঘর্ষণ গুণাঙ্কটা একই থাকছে, শুধু ওজনটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ইকাল টু ওমেগা 2 বাই ওমেগা 1 তার হোল স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো এখানে এমজি কেটে যাচ্ছে, এগুলো তো কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, মানে 2 থাকছে। তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পাবো এখান থেকে 4 করে দিচ্ছি, সরি 2 এর রুট করে দিচ্ছি, রুট ইকাল টু কত হচ্ছে ওমেগা 2 বাই ওমেগা 1। তোমাকে বের করতে হবে ওমেগা 2 সমান ওমেগা 1 ইন্টু রুট 2। ওমেগা 1 হচ্ছে বলে দিয়েছে আচ্ছা, এখানে তোমার 45 আরপিএম দ্রুতিতে আবর্তনরত একটি গ্রামোফোন রেকর্ডের উপর একটি মুদ্রা রাখা হলো। আবর্তন দ্রুতি 50 আরপিএম হলে ছিটকে যাওয়ার উপক্রম করে। ঠিক আছে, ছিটকে যায়, তার মানে এইটাই তোমার সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বলের ভ্যালুটা বের করার জন্য এটাই ধরে নেবো, এটাই হচ্ছে ওমেগা 1, আর একটা তোমার ওমেগা 2টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ওমেগা 2 সমান ওমেগা 1 এর জায়গায় লিখবে তোমার 45 ইন্টু রুট 2। ঠিক আছে, 45 ইন্টু রুট 2 করলে যে উত্তরটা আসবে সেটা দেখো কত হচ্ছে। দেখো এটা আমি ভুল করে 45 লিখে দিয়েছি, এটা 45 হবে না, এটা বললাম তো 50 যখন আরপিএম হবে তখন এ রোটেট করতে মানে ছিটকে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 50 ইন্টু রুট 2 হবে। ঠিক আছে, রুট 2 এটা করলে 50 ইন্টু রুট 2 এটা 70 দশমিক সামথিং আসছে, 70.7 উত্তরটা আসছে 70.7।
ঠিক আছে, কিন্তু অপশান এখানে নেই একটাও, কিন্তু এটাই হবে অপশান। এখানে আমার মনে হয় এখানে ভুল আছে, তবু আর একবার একটু চেক করে নিচ্ছি। না, এটা কিন্তু এটাই হবে, আমি চেক করে দেখলাম, এই উত্তরটাই কিন্তু হবে। ঠিক আছে, তো চলো শুরু করি আবার পরেরটা। 1 কেজি ভরে একটি পাথরকে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সুতোর টান কত? তো এক্ষেত্রে অঙ্কটা যেটা করবে দেখো, 1 কেজি ভরে একটি পাথরকে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে, সুতোর টান। যেহেতু এক্ষেত্রে অনুভূমিক বৃত্তাকার পথে আবর্তন করানো হচ্ছে এটা বলে দিয়েছে, তাহলে সেই হিসাবে এই সুতোর দৈর্ঘ্যটাই হবে এখানে ব্যাসার্ধ, অর্থাৎ আর ইকাল টু 1 মিটার। আর এক্ষেত্রে এম ভর বলে দিয়েছে, এমটা হচ্ছে 1 কেজি, 1 কেজি ভরে, তাহলে এইদিকে যে অপকেন্দ্র বলটা ক্রিয়াশীল হবে এম ওমেগা স্কোয়ার আর, সেটাই হবে সুতোর টান টি। ঠিক আছে, তাহলে সুতোর টান এটা টি ইকাল টু এম ওমেগা স্কোয়ার আর, এম এর ভ্যালু 1, ওমেগা এখানে দেওয়া আছে 2 দিয়ে স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু 1, অর্থাৎ 4 নিউটন। ঠিক আছে, অপশান ডি এরটা। ঠিক আছে, কিন্তু এইটা যদি একটা অনুভূমিকের সঙ্গে বা উলম্বের সঙ্গে একটা কোণ করে আবর্তন করত, তখন কিন্তু এর ক্যালকুলেশনটা আলাদা হতো। আশা করি সেটা পরের অঙ্কগুলোতে থাকবে, সেগুলো তাহলে পরের অঙ্কে করব। ঠিক আছে, তো এরপরে 70টা যেটা বলেছে, সর্বোচ্চ কত দ্রুতিতে চললে একটি গাড়ি তোমার 18 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে না পিছলে বাঁক নিতে পারবে? তাহলে এক্ষেত্রেও না পিছলানোর শর্ত যেটা তোমার ভি ম্যাক্স, যেটা ভি ম্যাক্স সমান রুট ওভার মিউ আর জি, মানে মিউ এস আর ইন্টু জি। ঠিক আছে, তো এইটা যেটা আমি একটু আগেই যে অঙ্কটা করছিলাম, যে এই অঙ্কটা, এই ফর্মুলাটা যেটা আমরা পেলাম না, ভি সমান ভি স্কোয়ার সমান, এটা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এখানে ভি ম্যাক্স যেটা বলছি সর্বোচ্চ ভ্যালুটা, ভি ম্যাক্স সমান রুট ওভার মিউ আর জি। তাহলে এক্ষেত্রে মিউ এস এর ভ্যালুটা দেওয়া আছে 0.2, মিউ এস আর এর ভ্যালুটা দেখো দেওয়া আছে এখানে 18 মিটার ব্যাসার্ধ ইন্টু জিটা এখানে 10 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে 36 হচ্ছে, 36 মানে 6, হ্যাঁ কি হলো 36 ভিতরে তো 6ই তো হবে, কিন্তু অপশন ও আচ্ছা 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 আচ্ছা, এটা তোমার কিমি পার আওয়ার আছে। হ্যাঁ, তাহলে কিমি পার আওয়ার আমার এখানে বেরোচ্ছে মিটার পার সেকেন্ডে, এটা তোমার মিটার পার সেকেন্ডে উত্তরটা আসছে। হ্যাঁ, তাহলে এটা কিমি পার আওয়ার করতে গেলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে আর 3600 দিয়ে গুণ করতে হবে, মানে ঠিক উল্টোটা। 36 এই 6 ইন্টু 3600 ডিভাইডেড বাই 1000, অর্থাৎ দুটো শূন্য কেটে দিবে, তাহলে তোমার 6 ইন্টু 3600 বাই 10, এটা 21.6 এটা আসছে, এটা 21.6 এত কিমি পার আওয়ার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে, এটা হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো পর্যন্তই আজকের ক্লাসটা থাক, নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করব, প্র্যাকটিস করো। গুড নাইট, থ্যাংক ইউ।